টালিগঞ্জকে নিয়ে এখন একটা প্রচন্ড বিতর্কের জায়গা তৈরি হয়েছে। সেই বিতর্ক নিয়ে আমার যতটুকু যা বলার, দেখুন এই মুহূর্তে বিভিন্ন খবরের কাগজে হেডলাইন হচ্ছে যে আমাদের ভীষণ ভালো 4টে বাংলা ছবি, ভিন্ন ঘরানার ছবি রিলিজ করেছে সম্প্রতি, এবং 4টেরই কম বেশি ভালো রেসপন্স। এবার সময় যাবে, আস্তে আস্তে বিভিন্ন রিভিউ প্রকাশ হবে, মানুষজন দেখবেন, তাদের যেটা ভালো লাগবে না সেটা তারা মানে পেছনের সারিতে সেই ছবিটা চলে যাবে, হয়তো যেটা পেছনের সারিতে আছে সেটা সেকেন্ডারি থেকে সামনের সারিতে চলে আসবে, এরকম রকমারি জিনিসপত্র ঘটবে। অন্যান্য বাজারের মতো এই বাজারেও প্রতিযোগিতা আছে, প্রতিদ্বন্দ্বিতা আছে, সেটা থাকবেই, সেটার মধ্যে ভুলের কিছু নেই। কিন্তু যেটা হচ্ছে যে বিভিন্ন ছবির কলাকুশলীরা একে অপরকে একেবারে মানে খুব খারাপভাবে আক্রমণ করছেন, বা হয়তো টোনটিটকারি করছেন, তির্যকভাবে আক্রমণ করছেন, এটার সাথে আমি একেবারেই সহমত নই। কেন নই সেটা আমি আপনাদের গুছিয়ে বলছি, সহজভাবে বলার চেষ্টা করছি কঠিন একটা বিষয়কে। দেখুন, আপনারা প্রত্যেকেই কেনাকাটা করেন, দোকানে বাজারে যান, আপনারা দেখবেন যে কোনো ডিপার্টমেন্টাল স্টোরে গেলে ভেন্ডিং মেশিন, ধরুন কোল্ড ড্রিঙ্ক ভেন্ডিং মেশিন, দেখবেন কোকা কোলার ভেন্ডিং মেশিনটার পাশে পেপসির ভেন্ডিং মেশিনটা রাখা থাকে, ইচ্ছে করেই রাখা থাকে। আবার ধরুন আপনি কেক খাবেন কিংবা ক্রিসমাসের কেক কিনতে যাবেন, আপনি দেখবেন মঞ্জিনিসের দোকানটার পাশে মিও আমরের স্টল বা মিও আমরের দোকান রয়েছে। আবার আপনি ধরুন মোবাইল কিনতে যাবেন, আপনি দেখবেন যে স্যামসাং যেখানে দোকান খুলেছে বা স্যামসাং এর যে ডিসপ্লে ইউনিট, ভিভো কিংবা ওপো ইচ্ছা করে স্যামসাং এর ডিসপ্লে ইউনিটের ঠিক পাশে তার ডিসপ্লে ইউনিটটা বসিয়েছে। এগুলো আমাদের রোজকার চিত্র। এবার আপাত দৃষ্টিতে দেখুন, এই ভিভো কিংবা স্যামসাং, মিও আমরে কিংবা মঞ্জিনিস, কোকা কোলা কিংবা পেপসি, এরা প্রত্যেকে একে অপরের প্রতিযোগী, প্রত্যেকেই মোটামুটি একই ধরনের প্রোডাক্ট বিক্রি করে বা সেম ক্লাসিফিকেশনের প্রোডাক্ট বিক্রি করে, এবং তুল্যমূল্য বিচার করে আমরা কনজিউমার বা কাস্টমাররা আমাদের যেখান থেকে পছন্দ হয় আমরা সেখান থেকে জিনিসটা কিনি। এবার ঘটনা হচ্ছে যে এই বিভিন্ন ব্র্যান্ড তারা পাশাপাশি এ যেখানে দোকান খুলছে, বি সেখানে গিয়ে কেন ওখানে দোকানটা খুলছে। এটা তো স্বাভাবিকভাবে মনে হতে পারে যে কি তাহলে ইচ্ছা করে পায়ে পা দিয়ে ঝগড়া করতে চাইছে বলে দোকানটা খুলছে, আসলে তা নয়। এটার পেছনে একটা সেলস এবং মার্কেটিং এর বিস্তীর্ণ গবেষণার ইতিহাস আছে। পৃথিবীর সেরা সেরা সেলস যারা মাস্টার বলা হয়, তারা দীর্ঘদিন ধরে এই গবেষণাগুলো চালিয়ে দেখেছেন যে কোনো একটা প্রোডাক্ট বা সার্ভিসের যদি একটা দোকান বাজারে উপস্থিত থাকে, তাহলে যে পরিমাণ বিক্রি হয় সেই সেম প্রোডাক্ট বা সার্ভিসের আরেকটা কম্পিটিটিভ ব্র্যান্ড যদি ঠিক তার পাশে আসে, তাহলে দুজনের মিলিত সেলস বা বিক্রি অন্তত 30% পর্যন্ত ইনক্রিজ হতে পারে। এবার ঘটনা হচ্ছে কেন, এটা কি কোনো ম্যাজিক? না, ম্যাজিক নয়, এর মধ্যে একটা সাইকোলজিক্যাল হ্যাক রয়েছে। কি হ্যাক সেটা আপনাদেরকে বলছি। প্রথম কথা, ধরুন আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, আপনি দেখলেন যে একটা মঞ্জিনিসের দোকান রয়েছে। আপনার মাথায় যে প্রশ্নটা আসবে সেটা হচ্ছে আপনি ক্রিসমাসের কেকটা কিনবেন নাকি কিনবেন না। মানে আপনার প্রশ্নটা বা আপনার যে ডাউটটা থাকছে আপনার মনে, সেটা হচ্ছে যে আপনি প্রোডাক্টটা কনজিউম করবেন কি করবেন না। এবার আপনি দ্বিতীয় দিন বাজার দিয়ে হেঁটে যাচ্ছেন, আপনি দেখছেন সেখানে একটা মঞ্জিনিসের দোকানও রয়েছে, আপনার একটা মিও আমরের দোকানও রয়েছে। তখন আপনার মাথায় যে প্রশ্নটা আসছে সেটা হচ্ছে আপনি মঞ্জিনিসের কেকটা কিনবেন নাকি মিও আমরের কেকটা কিনবেন। তার মানেটা হলো যে আপনি কেকটা কিনতে চাইছেন, এই স্টেপটা সাইকোলজিক্যাল হ্যাকের মাধ্যম দিয়ে এই দুটি ব্র্যান্ডের সমসাময়িক মানে কন্টেম্পোরারি উপস্থিতি আপনাকে কেনার মানে পারচেস ডিসিশনটা আপনাকে নিতে সাহায্য করলো। এখন আপনি যেটা ভাবছেন সেটা হচ্ছে আপনি কোনটা কিনবেন। আগে যখন একটা দোকান ছিল তখন প্রশ্নটা ছিল আপনি জিনিসটা কিনবেন কি কিনবেন না। যখনই দুটো দোকান চলে এলো তখন আপনার মনে হচ্ছে যে আপনি কোনটা কিনবেন। তার মানে কিনবেন আপনি নিশ্চিত হয়ে গেছেন, এখন একটা তুল্যমূল্য বিচার করছেন আপনি যে কোন দোকানেরটা কিনবেন, কার দাম কম, কার জিনিসটা ভালো, কে একটু এই ধরনের স্পেশাল ডিজাইন বানায়। আপনার মাথায় তখন কিন্তু কেনাকাটার অন্যান্য প্যারামিটার গুলো ঘোরাফেরা করছে, কিন্তু আপনি কিনবেন এটা আপনি মোটামুটি নিশ্চিত হয়ে গেছেন, বা সাইকোলজিক্যালি আপনাকে পারসুয়েট করে দেওয়া হয়েছে যে আপনি কেনার জন্য তৈরি হয়ে গেছেন। এটা একটা বিরাট সেলস এবং মার্কেটিং এর সাইকোলজিক্যাল একটা বিরাট গবেষণার ইতিহাস। এই নিয়ে প্রচুর কাজকর্ম হয়েছে সারা পৃথিবীতে, এবং সেইটাকে ফলো করেই বিভিন্ন কম্পিটিটিভ ব্র্যান্ড তাদের যে দোকানগুলো, স্টলগুলো, মানে সেটা আপনি বুক পাবলিশার থেকে শুরু করে, আপনি মেডিসিনের দোকান থেকে শুরু করে, কিংবা F&B থেকে শুরু করে, নাইট ক্লাব পাবে নতুন জেনারেশনরা যা, আপনি দেখবেন যে প্রথমে একটা বার বা একটা লাউঞ্জ রয়েছে, ঠিক সেখানে যদি 100টা লোক যায়, যেই মুহূর্তে সেখানে কম্পিটিটিভ আরেকটা লাউঞ্জ বা পাব বা ডান্স বার চলে এলো, সঙ্গে সঙ্গে সেখানে কিন্তু মানে 100 জায়গায় 150 জনের ফুটফল হলো, এবং দুজনে মিলেই কিন্তু এই বিক্রির ইকুইটিটা এনজয় করেন। মানে এটা প্রমাণিত সত্য, এটা কোনো আর্মচেয়ার থিওরি নয়।
এটা একেবারে গবেষণা করে সাইকোলজিক্যালি সেলস এবং মার্কেটিং এক্সপার্টরা এটা প্রমাণ করে দেখিয়েছেন। সারা পৃথিবীতে এই বিজ্ঞানটা ফলো করা হচ্ছে এবং যে কোনো বাজারে যেটা হচ্ছে। একই রকম ভাবে এইটার খানিকটা প্রভাব কিন্তু বাংলা ছবির ক্ষেত্রেও প্রযোজ্য। আজকে এই 4টে ছবি তারা অ্যাপারেন্টলি অবশ্যই পরস্পরের সাথে কম্পিট করছেন, কে বেশি হলে মানুষকে আকর্ষণ করতে পারবে, কার রোজগার বেশি হবে, কার বক্স অফিস কালেকশন কত হবে। এটা তো খুব স্বাভাবিক একটা হেলদি কম্পিটিশন, এর মধ্যে কোনো অন্যায় নেই। কিন্তু এই 4টে ছবি পরস্পর প্রতিযোগী 4টে ছবি এক সপ্তাহে রিলিজ করার ফলে যে ইন্টারেস্টিং ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে যে অন্য ভাষার বিভিন্ন ছবি প্রচুর শো কমিয়ে সেখানে কিন্তু বাংলা ছবিগুলোকে জায়গা দেওয়া হয়েছে। বহু ছবি, হিন্দি ছবি কিংবা কোনো ইংরেজি ছবি চলছিল, হয়তো কোনো দক্ষিণী ছবি চলছিল, সেইগুলোকে কিন্তু বেশ খানিকটা শো কম দিয়ে এবার বাংলা ছবিগুলোকে জায়গা দেওয়া হয়েছে। এই জায়গায় কিন্তু 4টে ছবি ইকুয়ালি একটা ডিভিডেন্ড পাচ্ছেন, যে বাংলা ছবিগুলো কিন্তু ফোরফ্রন্টে আস্তে আস্তে চলে আসছে। এবার হ্যাঁ, একটা জিনিস এখানে আছে, সেটা হচ্ছে যে অন্যান্য বাজারেও একটা প্রভাবের গল্প থাকে, এইখানেও একটা প্রভাবের গল্প আছেন। আজকে ধরুন দেবের প্রোডাকশন কোম্পানি থেকে খাদান ছবিটি মুক্তি পেয়েছে, কিংবা রাজ চক্রবর্তীর ব্র্যান্ডে সন্তান ছবিটা যখন মুক্তি পাচ্ছে, যখনই দুটো বড় কম্পিটিটর বা বড় প্রোডাকশন হাউস ছবি রিলিজ করছেন, তখন অবভিয়াসলি ডিস্ট্রিবিউশনে তাদের দিকে খানিকটা বায়াস থাকে। এটা যে কোনো বাজারের ক্ষেত্রে প্রযোজ্য। একটা স্টার্টআপ যদি আজকে স্টারবাক্সের সাথে কম্পিট করতে আসে, অবভিয়াসলি স্টারবাক্স একটা স্টোর খুলতে গেলে যে অ্যাডেড বেনিফিটটা পাবে, একটা স্টার্টআপ ক্যাফেটেরিয়া কিন্তু সেই বেনিফিটটা পাবে না। কিন্তু সে কিন্তু পাবে, এরকম হয় না যে সে একেবারে নিশ্চিহ্ন হয়ে যাবে। এবারে ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে যে অনেকেই এখন যে খারাপ খেলাটায় মেতেছেন, যে ক্রমাগত একজন আরেকজনকে কুৎসিতভাবে আক্রমণ করছেন, কেউ টোন টিটকারি করছেন, কেউ খারাপ কথা বলছেন, এমন একটা ব্যাপার তৈরি করছেন যেন আপনারা নিজেরা নিজেদের শত্রু। আমাদের মাথায় রাখতে হবে যে এই 4টে ছবি কম্পিট করছে, এরা কেউ কারো শত্রু নয়, প্রতিযোগী আর শত্রু, এই কথা দুটোর মধ্যে একটু পার্থক্য আছে। প্রতিযোগিতা করে আমাদের ওভারঅল বাজারটাকে বাড়ানোটা আমাদের লার্জার অবজেক্টিভ। হ্যাঁ, আমি আবারও সেই কথায় ফিরে আসছি যে দেবের ব্যানারে যদি খাদান ছবিটি মুক্ত হয়, সেখানে অবভিয়াসলি নাম্বার অফ হলের সংখ্যাটা বেশি হবে। রাজ চক্রবর্তীর নির্দেশনায় যে ছবিটা রিলিজ হচ্ছে তার অবশ্যই খানিকটা বেশি হবে। কম্পারেটিভলি হয়তো মানসীদির ছবিটা, যেটা 5 নম্বর স্বপ্নময় লেন, সেটা হয়তো তুলনামূলক কম শো পাবে, কিংবা প্রতিমডি গুপ্তর যে ছবিটা এসছে সেটা হয়তো কম্পারেটিভলি কম শো পাবে। কিন্তু এটাও ইকুয়ালি সত্যি যে যারা ডিস্ট্রিবিউটর কিংবা যারা এক্সিবিটর, তারা কেউ বোকা মূর্খ বা কেউ কারোর ফেভার করবার জন্য বসেনি। প্রথম একটা সপ্তাহ বা দুটো সপ্তাহ শোটা চলবার পর যদি ডিস্ট্রিবিউটর বা এক্সিবিটররা মনে করেন বা দেখেন যে খাদান কিংবা সন্তান তারা যোগ্য ব্যবসা তুলে দিতে পারছে না, তাহলে কিন্তু তারা অবশ্যই সেই ছবিগুলোকে সেখানে জোর করে চালিয়ে রাখবেন না। ডিস্ট্রিবিউটর কিংবা এক্সিবিটর তারা তো আলটিমেটলি ব্যবসায়ী, তারা বাংলা ছবিকে জায়গা দিচ্ছে তারা এখানে মোটেই কারোর ফেভার করবার জন্য বসে নেই। যদি তারা দেখেন যে খাদান ছবিটা ভালো পারফর্ম করলো না, বা সন্তান ছবিটা ভালো পারফর্ম করলো না, বা স্বপ্নময় লেন ভালো পারফর্ম করলো না, বা চালচিত্র ভালো পারফর্ম করলো না, তাহলে অবভিয়াসলি তারা এখানে কেউ দান করছেন না কিছু, প্রত্যেকেই এখানে একটা ব্যবসা করতে এসছেন। যে ছবিটা ভালো টিকিট সেল করবে, যে ছবিটা মানুষ ভালোবাসবে, দেখতে চাইবে, এখন বুক মাই শো সহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে ইন্টারেস্ট শো করবে, সোশ্যাল মিডিয়াতে কমেন্ট করবে, সেই ছবিটার শো অবশ্যই তারা কন্টিনিউ করবেন। অথবা যে ছবিটা খারাপ পারফর্ম করে সেই ছবিটার শো কমিয়ে দেওয়া হবে, নামিয়ে দেওয়া হবে, বরং যেটা বেটার পারফর্ম করছে, আন্ডার পারফরমেন্স আছে, সেটাকে তুলে আনা হবে। এটা কিন্তু আজকের নতুন ঘটনা নয়, এরকম বহু ক্ষেত্রে, এমনকি হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির ক্ষেত্রেও আমরা প্রচুর ছবিতে দেখেছি যে প্রথমের দিকে একটা মিডিয়া পুশ থাকে, বড় কোম্পানির বড় স্টারদের ছবিতে মিডিয়া পুশ থাকে, তারপরে যদি দেখা যায় যে সেই ছবিটা তার যে গুরুত্ব কিংবা তার যে বাজার সেটা ধরে রাখতে সক্ষম হচ্ছে না, তখন কিন্তু অনেক ক্ষেত্রে মাউথ রেফারেলের ভিত্তিতে অনেক ছবি যেটা হয়তো একটু পেছনের সারিতে ছিল সেটা সামনের সারিতে চলে আসে, এবং স্টারকাস্টদের যে ডমিনেশন ইন দ্য মার্কেট সেটাকে কিন্তু ওভারকাম করে তারা বেশি শো পাচ্ছে, তাদের ব্যবসা হচ্ছে। এই ঘটনা কিন্তু অর্গ্যানিক্যালি হবে। আমি আবারও বলছি যে প্রভাবহীন বাজার হয় না। একজন সুপারস্টারের ব্যানারে একটা ছবি রিলিজ হলে অবভিয়াসলি তার কিছু অ্যাডেড অ্যাডভান্টেজ রয়েছে বলেই তিনি সুপারস্টার, কিন্তু তার মানে এই নয় যে তিনি অমনিপটেন্ট, যে তার সমস্ত কিছু তার
কন্ট্রোলের মধ্যে রয়েছে এবং তিনি যা ভাববেন তাই হবেন, এটাও কিন্তু হয় না। আপনারা যারা মনে করছেন, বিভিন্ন টোন টিটকারি করছেন যে হ্যাঁ দেব মানে একটা বাজে ছবি বানিয়েছেন বা হোয়াট এভার ইট ইজ, সেটা হতে পারে। আপনার সমস্ত কন্টেন্ট সবার ভালো লাগবে তা নয়। আপনি মনজিনিসের থেকে কেকটা কিনলেন, আপনার কেকটা ভালো লাগলো না, হতেই পারে। আপনি পরের দিন মনজিনিসে যাবেন না, মিও আমোড়েতে যাবেন, বা মিও আমোড়েতে যাবেন না, পরের দিন কেকসে যাবেন, অন্য কোনো দোকানে যাবেন। এই পুরো ডিসিশন মেকিং, পারচেস যে ডিসিশন, এর সম্পূর্ণ ডিসক্রিশনারি পাওয়ারটা রয়েছে কনজিউমার বা কাস্টমারের হাতে। এবং আবারও বলছি যে প্রভাব খাটিয়ে যদি আপনারা মনে করেন যে আপনাদের সাথে আনফেয়ার ট্রিটমেন্ট হচ্ছে, এটা যে কোনো বাজারের ক্ষেত্রে সত্যি। একটা স্টার্ট আপ যদি একটা রিলায়েন্সের মতো কোম্পানির সাথে কম্ব্যাট করতে যায়, তাহলে তাকে বেশ খানিকটা আনফেয়ার ট্রিটমেন্টের মধ্যে দিয়েই যেতে হবে। এটাই ক্যাপিটাল কর্পোরেট মার্কেটের একটা নিয়ম। কিন্তু তার মানে এই নয় যে আমার প্রোডাক্ট যদি ভালো হয়, আমার সার্ভিস যদি ভালো হয়, আমার জিনিসটা যদি ভালো হয়, তাহলে কনজিউমার কিনবেন না। হ্যাঁ, স্লো বাট স্টেডি উইন হবে। হয়তো মানুষের মুখে ছড়াতে সময় লাগবে, হয়তো আপনি যে ছবিটা করেছেন, এখন সোশ্যাল মিডিয়ার যুগ। এখন আগেকার দিনে ওই কয়েকটা পিআর এজেন্সি পেইড পাবলিসিটি করে দিল মানেই সেটা একেবারে দর্শক মানে গিলছেন, তা হয় না। কারণ এখন কিন্তু এই ইউটিউবারদের একটা বড় ভূমিকা রয়েছে। স্বতঃস্ফূর্তভাবে মানুষজন ফেসবুকে তার ভালো লাগা খারাপ লাগা এই জিনিসপত্রগুলোকে বলছে। ফলে যে ছবিটা খারাপ লাগবে মানুষের, তারা নিশ্চয়ই পরের দিন দেখবেন না। আমি আজকে ধরুন একটা ছবি দেখলাম, ধরা যাক আমি চালচিত্র দেখলাম বা সন্তান দেখলাম বা খাদান দেখলাম, আমার দেখে মনে হলো যে না এটা ভালো নয়, হয়তো স্বপ্নময় লেনটা পরের দিন দেখে আমার ভালো মনে হলো। আমি ফেসবুকে এসে একজন সাধারণ ইউজার হিসেবে লিখলাম যে এই 3টে ছবি ভালো লাগলো না, এটা ভালো লাগলো। এরকম আমার মতো যদি 100টা লোক এরকম ভাবে লেখে, এবং তাদের যদি তারা পরিবারকে নিয়ে হয়তো পরের দিন স্বপ্নময় লেন দেখতে গেলেন, কি চালচিত্র দেখতে গেলেন, কিংবা খাদানি দেখতে গেলেন, তার মানে সেখানে ব্যবসার ডিমান্ডটা বাড়ছে। ডিমান্ডটা বাড়লে শোটা অবভিয়াসলি সেখান থেকে বাড়বে। ফলে এই যে আপনারা যারা ফিল্ম ইন্ডাস্ট্রির অভ্যন্তরের লোকজন, আপনারা একে অপরের মধ্যে দয়া করে এই কাদা ছোড়াছুড়ি, একে অপরকে টোন টিটকারি করা, এই জিনিসগুলো করবেন না। তার কারণ প্রতিযোগিতা আর শত্রুতা এক জিনিস নয়। প্রতিযোগিতা 4টে ছবিই করছে এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু প্রতিযোগিতার ভালো প্রাপ্তিটা হচ্ছে, আবারও বলছি, যে অন্যান্য ভাষাভাষীর ছবির শোয়ের সংখ্যা কমিয়ে দিয়ে আমাদের বাংলা ছবির শোগুলো কিন্তু পাচ্ছে। অবশ্যই ইকুয়াল ডিস্ট্রিবিউশন হচ্ছে না। খাদান যদি 100টা শো পায়, আরেকজন হয়তো 10টা শো পাচ্ছে, কেউ হয়তো 50টা শো পাচ্ছে, কিন্তু তার মানে এই নয় যে এটাই চলবে। আপনারা দেখুন না, 1 সপ্তাহ, 1.5 সপ্তাহ, 2 সপ্তাহ দেখুন, আমরা বহু ছবি দেখেছি। মানে ক্লাসিক্যাল ফিল্ম নিয়ে আমি কম্পারিজন করছি না, এখনকার দিনের লেটেস্ট ট্রেন্ডেও আমরা প্রচুর ছবিকে কিন্তু দেখেছি যে সেকেন্ড উইক, থার্ড উইকের পরে কমপ্লিটলি বক্স অফিসে রিভার্স এফেক্ট হয়েছে। তার কারণ ওই যে বললাম, কনজিউমার পাওয়ার, পারচেস ডিসিশন। বহু ছবি যেটা কেউ নামই শোনেনি, সোশ্যাল মিডিয়াতে শুনে 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 দেখা যাচ্ছে থার্ড উইকের পরে একেবারে একটা টেবিল টার্ন সিচুয়েশন তৈরি হলো, এবং বড় বড় ছবি একেবারে ওলট পালট হয়ে গিয়ে পুরো অঙ্কটা একদম ঘেটে গিয়ে একদম একটা ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকারে বানানো ছবি, সেটাই হয়তো একেবারে ফার্স্ট রাউন্ডে চলে এলো। এবং এই 4টে ছবি থেকে আমাদের যেটা অ্যাকচুয়ালি লার্জার অবজেক্টিভে প্রাপ্তি হবে, সেটা হচ্ছে 4টে ছবি কম বেশি, কেউ ভালো ব্যবসা করবে, কেউ মাঝারি মানের ব্যবসা করবে, কেউ খারাপ ব্যবসা করবে, কিন্তু যদি বাজারটা বড় হয়, তাহলে আমাদের যেটা হবে যে আমরা কিন্তু প্রত্যেকেই আরো ইনভেস্টমেন্ট পাবো। এবং একটা বড় ছবি চললে ছোট ছবির যে বাজারগুলো, সেটাও কিন্তু ইকুয়ালি গ্রো করবে। আমাদের যেরকম একজন ইন্ডিপেন্ডেন্ট ক্রিয়েটারকে দরকার, আমাদের কিন্তু দেবের মতো স্টারকেও দরকার, খাদানের মতো ছবিও দরকার, সন্তানের মতো ছবিও দরকার, চালচিত্রের মতো ছবিও দরকার, আমাদের স্বপ্নময় লেনের মতো ছবিও দরকার, এবং আমাদের কিন্তু প্রদীপ্ত ভট্টাচার্যের মতো ডিরেক্টরকেও দরকার, যারা রটারডামের মতো ফিল্ম ফেস্টিভ্যালে আমাদের মুখ উজ্জ্বল করবেন। কিন্তু মাথায় রাখতে হবে যে একটা ইন্ডাস্ট্রি, একটা বাজার, এই বাজারের মধ্যে যদি নাম্বার অফ কন্টেন্টই না হয়, যেটা আমাদের এই মুহূর্তে সব থেকে বড় ক্রাইসিস, যে 100টার বেশি ছবি তৈরি হতো সেটা এখন প্রায় 30-এর ঘরে 40-এর ঘরে নেমে আসছে। এই জায়গাটা কমব্যাট করবার জন্যই আমাদের যেটা করতে হবে, যে প্রতিযোগিতা থাকুক কিন্তু শত্রুতা কমান বা শত্রুতা রাখবেন না। এই শত্রুতার পরিবেশ থেকে আলটিমেটলি বাজারের ক্ষতি হচ্ছে। এই 4টে-5টা যে ছবি রিলিজ হয়েছে, এই ছবির একটারও আমি অংশীদার নই, ক্যামেরার সামনেও নই, ক্যামেরার পেছনেও নই, কিন্তু যেহেতু টালিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রি আমার অন্যতম জীবিকা এবং আমি নিজেকে সেই ফিল্ম ইন্ডাস্ট্রির একজন ক্ষুদ্রতম অংশীদার বলে মনে করি, এখান থেকে আমার বাণিজ্যিক কিংবা আমার ব্যক্তিগত জীবনের যে প্রফেশনের যে রোজগার যেহেতু সেটা হয়, তাই টালিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রির ভালো কামনা করা কিংবা ভালো কিভাবে হয় সেটা ভাবা কিংবা সেটা বলতে পারা, বলতে চাওয়াটা আমার দায়বদ্ধতার মধ্যে আমি মনে করি। সেই কারণে আমি আর্নেস্টলি রিকোয়েস্ট করছি
এই 4টে ছবির সমস্ত ডিরেক্টর, প্রডিউসার থেকে শুরু করে একেবারে অভিনেতা, অভিনেত্রী, কলাকুশলী প্রত্যেককে যে প্রতিযোগিতার থেকে শত্রুতাটাকে বাদ দিয়ে দিন। প্রতিযোগিতা হচ্ছে, ভয়ঙ্কর প্রতিযোগিতা হচ্ছে, হয়তো অসম প্রতিযোগিতা হচ্ছে, আমি বারবার বলছি হয়তো অসম প্রতিযোগিতা হচ্ছে, কারণ আপনি হয়তো সেই প্ল্যাটফর্মটা যেটা পাওয়ার কথা আপনি পাচ্ছেন না, কারণ সেখানে একটা ইনফ্লুয়েন্সিয়াল, একটা স্টারের ছবি আছে। অ্যাবসলিউটলি, এটা সমস্ত জায়গায় প্রযোজ্য। আমি আবারও বলছি, স্টারবাকসের সাথে একটা যদি একটা স্টার্ট আপ ক্যাফেটেরিয়া কম্ব্যাট করতে আসে, তাকে খানিকটা আনফেয়ার কম্পিটিশনেই থাকতে হবে। কিন্তু এই ক্যাফেটা কোনোদিন যে স্টারবাকস হবে না, এটা কিন্তু আমরা কেউ বাইরে থেকে বলে দিতে পারি না। যদি প্রোডাক্টটা ভালো হয়, যদি আপনার পরিষেবাটা ভালো হয়, যদি কন্টেন্টটা ভালো হয়, তাহলে মানুষ 2 সপ্তাহ 3 সপ্তাহ বাদেও বাজার ঘুরিয়ে দিতে পারেন। ফলে এইভাবে মানে কোনো একজন স্টার একটা ছবি বানিয়ে বেশি হল পেয়েছেন মানে তাকে আমাকে টেনে নামাতে হবে, অসম্মান করতে হবে, টোনটিটকারি করতে হবে, এই মানসিকতাটা থেকে আমাদের সকলকে পেছোতে হবে। একটা বড় বাজার আরো যত বড় বাজার হবে, সেই বাজারের মধ্যে শোয়ের সংখ্যা বাড়বে, হয়তো নতুন হল আরো তৈরি হবে, হলের সংখ্যা কমে গেছে আমাদের হয়তো আরো নতুন নতুন ওটিটি প্ল্যাটফর্মস আসবে, কি হতে পারে আমরা জানি না, কিন্তু একটা ভালো কিছু হতে পারে। তার জন্য বাজারটাকে আমাদেরকে কিন্তু একটা সুন্দর পরিবেশ তৈরি করতে হবে। তাই আবারও রিকোয়েস্ট করছি, শত্রুতা করবেন না, প্রতিযোগিতা চলবে বাজারে, ক্রিয়েটিভলি প্রতিযোগিতা চলবে, আপনারা মার্কেটিং ক্যাম্পেইন করুন না। আমরা তো দেখেছি যে BMW কিংবা মার্সিডিজ একে অপরের হোর্ডিং পাশাপাশি দেয়, একে অপরকে কিন্তু এক ধরনের তীর্যকভাবে আক্রমণ করছে, কিন্তু দ্যাটস অলসো পার্ট অফ দ্য ক্রিয়েটিভ অ্যাডভার্টাইজিং। কিন্তু তাতে কিন্তু BMWর ব্যবসাও খারাপ হচ্ছে না, মার্সিডিজের ব্যবসাও খারাপ হচ্ছে না, উল্টে বাড়ছে। তো ব্যবসাটাকে কিভাবে বাড়ানো যায় সেইটা আমাদের সকলকে দেখতে হবে। একে অপরকে টোনটিটকারি করে টেনে নামিয়ে এইটা দয়া করে করবেন না। 4টে ছবি মানুষের হাতে ক্ষমতা দিয়ে দেওয়া হয়েছে, দে আর দ্য আলটিমেট জাজ, তাদের ডিসক্রিশনারি পাওয়ার রয়েছে, তারা ছবিগুলি দেখবেন, যে ছবিটা পছন্দ করবেন সেটা আবার দেখবেন, বন্ধু বান্ধবকে রেকমেন্ড করবেন, ইউটিউবে ব্লগ বানাবেন, রিভিউ বানাবেন, টুইটার হোয়াটসঅ্যাপে শেয়ার করবেন। যে ছবিটা ভালো লাগবে না সেটা নিয়েও তারা লিখবেন, পরের দিন কাউকে রেকমেন্ড করবেন না, কিংবা যেটা হয়তো মুখে মুখে শুনবেন ভালো হয়েছে সেটা হয়তো পরের দিন দেখতে যাবেন, চাহিদা বাড়বে, শো বাড়বে। ফলে এই খেলাগুলো কিন্তু বাজারে চলতে থাকবে। তাই দয়া করে আমি একজন কলাকুশলী হিসেবে রিকোয়েস্ট করছি যে এই নোংরা আক্রমণ থেকে বেরিয়ে আসুন। নমস্কার।